চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা হ্যালো অ্যারিনস নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে হ্যালো অ্যালকেন বা অ্যালকেল হ্যালাইড নিয়ে বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে, নিশ্চয়ই ভালো করে ক্লাসগুলো ফলো করেছো। আজকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপনের ফলে উৎপন্ন যে যৌগগুলো, সেই যৌগগুলো নিয়ে আমরা একটা সাধারণ ধারণা তৈরি করার চেষ্টা করব, যাদের মূল আলোচনা হলো হ্যালো অ্যারিন। বেশ কিছু ইম্পর্ট্যান্ট যৌগ আমাদের জানা আছে যারা হ্যালো অ্যারিনসের মধ্যে পড়ে, যেমন ডিডিটি, গামাক্সিন, বিএসসি ইত্যাদি। এই সমস্ত যৌগে কিন্তু হ্যালোজেন ঘটিত এরা হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ফলে আমরা হ্যালো অ্যারিনস কোন যৌগগুলোকে বলবো বলো তো? যে সমস্ত যৌগে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হবে। ঠিক আছে, ফলে ছোট করে আমরা মনে রাখার চেষ্টা করব, যেসব যৌগ অ্যারোমেটিক হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপনের ফলে গঠিত হয়। এই হলো হ্যালো অ্যারিনস। বোঝা গেছে নিশ্চয়ই? অ্যারোমেটিক যে হাইড্রোকার্বনগুলো আছে, এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হবে। সেই সমস্ত যৌগকে বলা হবে হ্যালো অ্যারিনস। যেমন উদাহরণ দিয়ে যদি বলি, যেমন এই হাইড্রোকার্বন বেনজিনের একটা হাইড্রোজেন যদি হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে তৈরি হবে ক্লোরোবেনজিন। এটা হলো একটা হ্যালো অ্যারিনস, ক্লোরোবেনজিন। বোঝা গেছে? এই হলো হ্যালো অ্যারিনস। হাইড্রোজেন পরমাণু ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলো। ঠিক আছে, এবার এই হ্যালো অ্যারিনসের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে দেখব যে হ্যালোজেন sp2 সংকরায়ন কার্বন এ যুক্ত থাকে। বলয় যে sp2 কার্বনের সঙ্গে কিন্তু হ্যালোজেনগুলো যুক্ত থাকে, এক্ষেত্রে আমরা দেখি। এবং এক্ষেত্রে যদি আমরা দেখি বেশ গুরুত্বপূর্ণ, যেমন ডিডিটি, যেমন বিএসসি, এরা কিন্তু হ্যালোজেন ঘটিত যৌগ, হ্যালোজেন ঘটিত অ্যারোমেটিক যৌগ, এবং এদেরকে কীটনাশক হিসাবে আমরা ব্যবহার করে থাকি। কীটনাশক হিসাবে ব্যবহৃত হয়। এই হলো হ্যালো অ্যারিনসের ছোট্ট একটা পরিচিতি। তাহলে আজকে থেকে মনে রাখবে, অ্যারোমেটিক যে হাইড্রোকার্বন আছে, যেমন বেনজিন, টোলেন বা আরও যৌগগুলো, সেই সমস্ত অ্যারোমেটিক হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু যদি হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে যে সমস্ত যৌগ তৈরি হয় তাদেরকে আমরা বলি হ্যালো অ্যারিনস। ঠিক আছে, এই হ্যালো অ্যারিনসগুলো কিন্তু বিভিন্ন ধরনের হ্যালো অ্যারিনস হতে পারে, বিভিন্ন ধরনের হ্যালো অ্যারিনস হয়। যেমন বেনজাইলিক টাইপের হয়, বেনজাইলিক হ্যালো অ্যারিনস। কি ধরনের হ্যালো অ্যারিনসকে বেনজাইলিক বলা হবে? যে সমস্ত হ্যালো অ্যারিনসের হ্যালোজেন পরমাণু যুক্ত কার্বন বেনজিন বলের সাথে যুক্ত থাকবে। ফলে মনে রাখবে, হ্যালোজেন যুক্ত কার্বন অ্যারোমেটিক
অ্যারোমেটিক বলয়ের সঙ্গে যুক্ত, বলয়ের সঙ্গে যুক্ত থাকে। যে সমস্ত, মনে রাখবে, যে সমস্ত হ্যালোএরিনসে কী হবে, হ্যালোজেনযুক্ত যে কার্বন সেটা অ্যারোমেটিক বলয়ের সঙ্গে যদি যুক্ত থাকে তাহলে সেই টাইপের হ্যালোএরিনসগুলোকে বলা হবে বেনজাইলিক হ্যালাইড। যেমন এটা একটা বেনজাইলিক হ্যালোএরিনস। কেন? হ্যালোজেনযুক্ত কার্বন বেনজিন বলয়ের সাথে যুক্ত থাকবে, এর নাম বেনজাইল ক্লোরাইড। এটা আবার বিভিন্ন ধরনের হতে পারে, যেমন এলাইলিক বিভিন্ন ধরনের হতে পারে, যেমন 1 ডিগ্রি হতে পারে, 1 ডিগ্রি কার্বনের সাথে যদি যুক্ত থাকে হ্যালোজেনটা, যেমন CH Cl 1 ডিগ্রি, কারণ এই কার্বনটা হলো 1 ডিগ্রি কার্বন, ফলে এটা হলো বেনজাইলিক হ্যালাইড, 1 ডিগ্রি বেনজাইলিক হ্যালাইড। যেমন 2 ডিগ্রি বেনজাইলিক হ্যালাইড হতে পারে যদি হ্যালোজেনটা 2 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত থাকে, CH3Cl, এটা 2 ডিগ্রি কার্বন, ফলে এটা হলো 2 ডিগ্রি বেনজাইলিক হ্যালাইড। আবার 3 ডিগ্রি হতে পারে, যদি 3 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত থাকে তাহলে 3 ডিগ্রি হবে সেক্ষেত্রে, যেমন CH3Cl, তাহলে এই কার্বনটা কিন্তু 3 ডিগ্রি কার্বন। ফলে বেনজাইলিক হ্যালাইড প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি হতে পারে কিসের ভিত্তিতে? হ্যালোজেন বহনকারী কার্বনের ডিগ্রির ভিত্তিতে। হ্যালোজেনযুক্ত কার্বন যদি 1 ডিগ্রি হয় তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি হলে 2 ডিগ্রি, 3 ডিগ্রি হলে 3 ডিগ্রি। এভাবে আমরা বেনজাইলিক হ্যালোএরিনসগুলোকে ভাগ করি, এবং বেনজাইলিক হ্যালোএরিনস তাদেরকে বলা হবে যেখানে হ্যালোজেনযুক্ত কার্বন অ্যারোমেটিক বলয়ের সাথে যুক্ত থাকবে। আবার আরেক ধরনের যৌগ হতে পারে যাদেরকে আমরা বলি এরাইল হ্যালাইড। এরাইল হ্যালাইড কাদেরকে বলা হবে? এরাইল হ্যালাইড, যেখানে হ্যালোজেন সরাসরি অ্যারোমেটিক বলয়ের সঙ্গে যুক্ত থাকবে। বুঝা গেছে? এরাইল হ্যালাইড। এরাইল হ্যালাইড কাদেরকে বলা হবে বলো তো? এরাইল হ্যালাইড কি জাতীয় হ্যালোএরিনস? যে সমস্ত হ্যালোএরিনসে হ্যালোজেন সরাসরি বলয়ের সঙ্গে যুক্ত থাকবে, অথবা হ্যালোজেনযুক্ত কার্বন সেটা বলয়ের কার্বন হবে। বোঝা গেছে? কি হবে? হ্যালোজেনযুক্ত কার্বন অ্যারোমেটিক বলয়ের কার্বন হবে। অ্যারোমেটিক বলয়ে অবস্থান করে। বুঝা গেছে? তাদেরকে বলা হবে এরাইল হ্যালাইড। যেমন উদাহরণ ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন দেখতে পাচ্ছ এখানে যে হ্যালোজেনযুক্ত কার্বন বলয়ের কার্বন, বা হ্যালোজেনটা সরাসরি বলয়ের সাথে যুক্ত আছে। এভাবে হ্যালোজেনটা যদি বলয়ের সাথে যুক্ত থাকে, অথবা হ্যালোজেনযুক্ত কার্বন যদি সেটা বলয়ে অবস্থান করে, মনে রাখবে হ্যালোজেনযুক্ত কার্বন যদি বলয়ে অবস্থান করে তখন তাদেরকে বলা হবে এরাইল হ্যালাইড। ঠিক আছে? এই এরাইল হ্যালাইড হলো। এবার আরেকটা উদাহরণ যদি দিয়ে, এরাইল হ্যালাইডের উদাহরণ যেমন এটা কি, প্যারাক্লোরোটোলুইন। প্যারাক্লোরোটোলুইন এরা কি টাইপের উদাহরণ? হ্যালোএরিনস। এরা এরাইল হ্যালাইড টাইপের হ্যালোএরিনস। বোঝা গেছে? বলে পার্শ্ব শাখার সাথে যুক্ত থাকলে বেনজাইলিক বলা হবে, সরাসরি বলয়ের সাথে হ্যালোজেন যুক্ত থাকলে তাদের এরাইল হ্যালাইড বলা হবে। এবার এরাইল হ্যালাইডের বা হ্যালোএরিনসগুলো আমরা একটু নামকরণ দেখে নিব। নামকরণ কিভাবে এদের নামকরণ করা হয়। নামকরণ, ঠিক আছে? তো দু ধরনের নামকরণের প্রচলন আমরা দেখি বরাবরই, সাধারণ নাম আর আইউপিসি নাম। মনে রাখবে সাধারণ যে নাম, সেই সাধারণ নামের ক্ষেত্রে কি করা হয়? সাধারণ নাম কিভাবে বলা হয় বলো তো? সাধারণ নামে সাধারণত কি হ্যালোজেনের নাম বলা হয়? হ্যালোজেন প্লাস বেনজিন কথাটা জুড়ে বলা হয় বেনজিন। যেমন উদাহরণ হিসাবে যদি বলা হয় যে এটার নাম কি হবে তাহলে বলো তো? প্রথমে হ্যালোজেনটার নাম বলবো ব্রোমো, তার সাথে বেনজিন কথাটা জুড়ে দেব ব্রোমো বেনজিন। এইভাবে আমরা সাধারণ নামগুলো করে থাকি। বোঝা গেছে? কিন্তু একাধিক যদি গ্রুপ থাকে, যদি দুটি গ্রুপ থাকে
দুটি হ্যালোজেন থাকলে সেক্ষেত্রে কি বলবো, দুটি হ্যালোজেন থাকলে সেক্ষেত্রে কি বলা হয় বলো তো, সেক্ষেত্রে অর্থ মেটা বা পেরা, অর্থ মেটা বা পেরা এই শব্দগুলো ব্যবহার করে, তারপরে ডাই শব্দটা ব্যবহার করে, তারপরে হ্যালোজেন কথাটা উল্লেখ করব, হ্যালোজেন, তারপরে বেনজিন কথাটা জুড়ে দিব। এই তাহলে প্রথমে অর্থ মেটা পেরা বলবো, তারপরে ডাই শব্দটা ব্যবহার করে হ্যালোজেনের নাম লিখে বেনজিন কথাটা জুড়ে দিব। এভাবে নামকরণ করা হয়। যেমন যদি আমাকে বলো তো তাহলে এটার নাম কি হবে, CCl3, তো এই পজিশনটাকে মেটা পজিশন বলে। তাহলে কি বলবো বলো তো, এর নাম মেটা, দুটো ক্লোরিন থাকার জন্য ডাই আর ক্লোরিন হওয়ার জন্য ক্লোরো, তাহলে মেটা ডাই ক্লোরো বেনজিন। বলো বোঝা গেছে কিনা? এইভাবে নামকরণ করা হবে। মেটা পজিশনে যদি না থাকে, অর্থ পজিশনে থাকে, পেরা পজিশনে থাকে, মনে করো এখানে পেরা পজিশনে ব্রোমিন আছে, পেরা পজিশনে ব্রোমিন, তাহলে এর নাম কি হবে, পেরা, কি নাম হবে বলো তো, পেরা ডাই ব্রোমো বেনজিন, ঠিক তো, পেরা ডাই ব্রোমো, এই হলো প্রচলিত নাম। তাহলে মনে রাখবে যে হ্যালোএরিনসগুলো যে সাধারণ নাম, সেটা হলো একটা গ্রুপ যদি থাকে তাহলে হ্যালোজেনের নামটা লিখে বেনজিন কথাটা জুড়ে দিব, যেমন ব্রোমো বেনজিন, ক্লোরো বেনজিন, আয়োডো বেনজিন। কিন্তু যদি দুটো বেশি গ্রুপ থাকে, তখন দুটো গ্রুপ থাকে, তখন সেক্ষেত্রে আমরা কি অর্থ মেটা বা পেরা এই শব্দগুলো ব্যবহার করব, এবং দুটো থাকার জন্য ডাই শব্দটা ব্যবহার করব, আর সেই সঙ্গে হ্যালোজেনের নাম লিখে বেনজিন কথাটা দিয়ে জুড়ে দিব। কিন্তু আইউপিএসিতে নামকরণের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম। আইউপিএসিতে নামকরণের ক্ষেত্রে গ্রুপগুলোর ক্ষেত্রে কি করা হবে, আইউপিএসিতে নামকরণের ক্ষেত্রে মনে রাখবে আইইউপিএসি, এক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে যে হ্যালোজেনের যে অবস্থান, হ্যালোজেনের অবস্থান সূচক, হ্যালোজেনের অবস্থান সূচক নম্বর লিখতে হবে। বোঝা গেছে? তার সাথে যদি দুটি থাকলে ডাই, তিনটা থাকলে ট্রাই, তারপরে তার সাথে হ্যালোজেনের নাম বলতে হবে, হ্যালোজেনের নাম, তার সাথে বেনজিন কথাটা জুড়ে দিতে হবে। এক্ষেত্রে কিন্তু এবার কি নম্বর উল্লেখ করতে হবে, 1 2 3 ইত্যাদি অবস্থান সূচক নম্বর। আগে আমরা সাধারণ নামে ডাই, মেটা, অর্থ মেটা, পেরা ব্যবহার করি, কিন্তু আইউপিএসিতে সেখানে কী করা হয়, নম্বর ব্যবহার করা হয়। যেমন দেখো একটাই গ্রুপ আছে, যদি একটাই গ্রুপ থাকে তাহলে এর নাম কি, ক্লোরোবেনজিন। কিন্তু আমরা যদি আরেকটা গ্রুপ এখানে জুড়ে দিই তাহলে সেক্ষেত্রে এটাকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, যে কোনো একটা গ্রুপকে 1 নম্বর ধরতে হবে। তাহলে কি হবে, 1 3, দুটো থাকার জন্য ডাই, আর হ্যালোজেনের নাম হলো ক্লোরো, আর বেনজিন দিয়ে শেষ করতে হবে। বোঝা গেছে কিনা বলো? খুব সহজ আছে। এবার যদি তাই হয় তাহলে এটার নাম কি হবে বলো তো? এরকম যদি হয়, মনে করো এখানে আছে ব্রোমিন, এখানে আছে ব্রোমিন, এখানে আছে, তাহলে এটার নাম আমরা কী করব? তাহলে অবস্থান যে কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে, যে কোনো একটা ব্রোমিনের কাছ থেকে। 1 2 3 4 5 6 কত নাম্বারে আছে, 1 নাম্বার, 3 নাম্বার আর 5 নম্বরে। তাহলে 1 3 5, তিনটা থাকার জন্য ট্রাই, হ্যালোজেনের নাম ব্রোমো, ট্রাই ব্রোমো, বেনজিন দিয়ে শেষ। 1 3 5 ট্রাই ব্রোমো বেনজিন। এইভাবে আমরা আইউপিএসিতে নামকরণ করে থাকি, কোনো জায়গায় অসুবিধা কিছু নেই। ফলে আইউপিএসিতে নামকরণ এভাবে করা হয়। তাহলে বলো তো তোমরা এই যৌগটার নাম কি হবে? এখানে আছে Cl আর এখানে আছে Cl, বলো তো এর আইইউপিএসি নাম কি হবে? এই যৌগটার আইউপিএসিতে নাম কি হবে বলো তো? এবার আমরা চলে যাব হ্যালোএরিনসের প্রস্তুতি। হ্যালোএরিনসে বিভিন্নভাবে আমরা প্রস্তুত করতে পারি, বিভিন্ন জায়গা থেকে প্রস্তুত করতে পারি। সেই প্রস্তুতির বিষয়গুলো খুব ভালো করে বিক্রিয়াগুলো মনে রাখতে হবে, এবং নামে নেম রিয়াকশন হিসাবে যে বিক্রিয়াগুলো আসবে সেই বিক্রিয়াগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। প্রথমে আমরা দেখব অ্যালকিল হ্যালাইড
এর প্রস্তুতি অ্যালকোহল থেকে আমরা বেশ কয়েকটা পদ্ধতি পড়েছি, তাই কি না বলো? অ্যালকোহল থেকে খুব সহজে অ্যালকিল হ্যালাইড তৈরি করা যায়, কিন্তু ফেনল থেকে একই রকম হ্যালো অ্যারেঞ্জগুলো তৈরি করা যায় না। এই সমস্যাটার সম্মুখীন আমরা প্রথমে হই। তো এটাকে একটু নোট করে রাখার চেষ্টা করব। বোঝা গেছে? আমরা নোট করে রাখার চেষ্টা করব ফেনলের OH গ্রুপ হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয় না। এই ফেনলের OH গ্রুপটা হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয় না। কেন হয় না? কারণ হিসাবে আমরা মনে রাখার চেষ্টা করব। কারণ এই যে CO বন্ধন, ফেনলের যে CO বন্ধন রেজোনেন্সের ফলে, মনে রাখবে কিসের জন্য? রেজোনেন্সের ফলে আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে। আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে। আর এর ফলে কি হয়? CO বন্ধন অধিক শক্তিশালী হয়, অধিক শক্তিশালী হয়। এ কারণে হ্যালোজেন দ্বারা CO বন্ধনকে ভাঙতে পারে না, অর্থাৎ OH গ্রুপটাকে প্রতিস্থাপিত করতে পারে না। মনে থাকবে কথাটা? আমরা যদি একটু দেখে নিই, দেখো এই যে ফেনল আছে, কি করবে? রেজোনেন্সে অংশগ্রহণ করবে। এর ফলে CO বন্ধন আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করবে। এই আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করলো। এইভাবে রেজোনেন্স দেখাবার ফলে কি হচ্ছে বলো তো? যে CO বন্ধন, এখানে C আর O, এই CO বন্ধন দেখো আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করার ফলে অধিক শক্তিশালী হয়, এবং সেটা কিন্তু হ্যালোজেন দ্বারা আর প্রতিস্থাপিত করতে পারে না OH গ্রুপটা। বোঝা গেছে কথাটা? ফলে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হতে না পারার ফলে কিন্তু কি হয়? যেভাবে আমরা অ্যালকিল হ্যালাইডগুলো অ্যালকোহলের OH গ্রুপের প্রতিস্থাপনের মাধ্যমে তৈরি করে থাকি, ঠিক একই রকমভাবে কিন্তু ফেনলের OH গ্রুপ হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপনের ফলে হ্যালো অ্যারেঞ্জ প্রস্তুত করা যায় না। আমরা বিভিন্ন জায়গা থেকে হ্যালো অ্যারেঞ্জ তৈরি করতে পারি। আমরা বিভিন্নভাবে ভাগ করে প্রথমে দেখব বেনজিন থেকে কিভাবে হ্যালো অ্যারেঞ্জগুলো প্রস্তুত করা যায়। বেনজিন থেকে হ্যালো অ্যারেঞ্জের প্রস্তুতি দেখব। বেনজিন থেকে হ্যালো অ্যারিন প্রস্তুতি। ঠিক আছে? বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে নানান বিক্রিয়ার সাহায্যে কিন্তু আমরা হ্যালো অ্যারেঞ্জগুলো তৈরি করতে পারি। বেশ কিছু পদ্ধতি আমরা মনে রাখার চেষ্টা করব, যেমন বেনজিন থেকে। বেনজিন থেকে হ্যালোজেনেশন দ্বারা, হ্যালোজেনেশন দ্বারা বেনজিনের সাথে যদি হ্যালোজেনের বিক্রিয়া ঘটানো হয়, হ্যালোজেন, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা লুইস অ্যাসিড অনুঘটক হিসাবে ব্যবহার করব, হ্যালোজেন বাহক হিসাবে ব্যবহার করে আমরা খুব সহজে বেনজিন থেকে তৈরি করতে পারি। যেমন ক্লোরিনেশন। ক্লোরিনেশন বোঝা গেছে? এক্ষেত্রে মনে রাখবে ক্লোরিনেশনের ক্ষেত্রে কি করা হয়? অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড বা আয়রন অনুঘটক, মনে থাকবে এরা অনুঘটক হিসাবে কাজ করে, হ্যালোজেন বাহক হিসাবে কাজ করে। এই কথা বোঝা গেছে? এদের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে, এবং বিক্রিয়াটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হয়। ঠিক আছে? যেমন দেখো, মনে রাখার চেষ্টা করবে, এর সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটানো হয়, অনার্দ্র
এদের মধ্যে যে কোনো একটা মনে করো অনার্দ্র ফেরিক ক্লোরাইড, তাহলে সেক্ষেত্রে ক্লোরোবেনজিন তৈরি হবে। এইভাবে আমরা সহজে হ্যালোঅ্যারেন্স তৈরি করতে পারি বেনজিন থেকে হ্যালোজেনেশন বিক্রিয়া দ্বারা। বোঝা গেছে? এক্ষেত্রে কি এরা অনুঘটক হিসাবে কাজ করে, লুইস অ্যাসিড এরা অনুঘটক হিসাবে কাজ করে। বোঝা গেছে? এক্ষেত্রে যদি আমরা কৌশলটা দেখার চেষ্টা করি বিক্রিয়াটা কিভাবে ঘটে, মনে রাখার চেষ্টা করবে কিভাবে ঘটে। প্রথমে কিন্তু কি করে, প্রথমে হ্যালোজেন বাহক ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে এবং FeCl4- আর এই ইলেকট্রোফাইলটা তৈরি হয়, ইলেকট্রোফাইল Cl+। বোঝা গেছে এই কথাটা? এবার Cl+ কি করবে, Cl+ আক্রমণ করবে, তাহলে কি তৈরি হবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে। এটা রেজোন্যান্সের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করবে, রেজোন্যান্সের মাধ্যমে এটা আবার এইদিকে যাবে, ফলে রেজোন্যান্সের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করবে। এইভাবে রেজোন্যান্সের মাধ্যমে স্থিতিশীলতা লাভ করবে, অসুবিধা কিছু নেই। এবার যেটা তৈরি হলো যে গঠনটা, সেটা থেকে কি হবে, প্রোটন নির্গমন হবে। এবার যে FeCl4 Cl FeCl3 এক্ষেত্রে কি হবে, এটার সাথে এটা যুক্ত হবে, আর এটা এসে এখানে দ্বিবন্ধন তৈরি করবে। এই Cl প্লাস FeCl3 এই হলো বিক্রিয়াটার কৌশল। বোঝা গেছে? খুব সহজ আছে। দেখো প্রথমে ইলেকট্রোফাইল তৈরি হলো, এই যে লুইস অ্যাসিডগুলোর সাথে হ্যালোজেনের বিক্রিয়া ইলেকট্রোফাইল তৈরি হলো। এবার ইলেকট্রোফাইলটা অ্যারোমেটিক বলে আক্রমণ করলো এবং কার্বোক্যাটায়ন তৈরি হলো, অ্যারোমেটিক ধর্ম নষ্ট হলো, রেজোন্যান্সের মাধ্যমে স্থিতিশীল লাভ করলো। এবার এই প্রোটন নির্গমন হবে এবং অ্যারোমেটিক ধর্ম আবার ফিরে আসবে, আমরা হ্যালোঅ্যারেন্স পাবো। এইভাবে এই কৌশলে কিন্তু বিক্রিয়াটা ঘটে। মনে থাকবে এই হলো হ্যালোজেনেশন বা ক্লোরিনেশন। ক্লোরিনেশনের ক্ষেত্রে মনে রাখবে, যদি অতিরিক্ত ক্লোরিন, বেশ কিছু তথ্য মনে রাখার চেষ্টা করবে। ক্লোরিনেশনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং এই বিক্রিয়া যে ইলেকট্রোফাইল, মনে রাখবে এই বিক্রিয়ায় ইলেকট্রোফাইলটা কি, ইলেকট্রোফাইল হলো Cl+। মনে থাকবে? এক্ষেত্রে নোটবুক দিয়ে মনে রাখার চেষ্টা করবে, অতিরিক্ত Cl2 হলে অর্থোপেরা আইসোমার তৈরি হবে, অর্থোপেরা আইসোমার তৈরি হয়, আইসোমার তৈরি হয়। কেন অর্থোপেরা আইসোমার তৈরি হয়? কারণ মনে রাখবে, কারণ হ্যালোজেন হলো অর্থোপেরা নির্দেশক, ক্লোরিন অর্থোপেরা নির্দেশক। ফলে অতিরিক্ত ক্লোরিন যদি হয় তাহলে যে যৌগটা তৈরি হলো সেটার সঙ্গে আবার বিক্রিয়া হবে, এটার সঙ্গে আবার ক্লোরিনের বিক্রিয়া হবে অনার্দ্র ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে, অনার্দ্র ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে। যেহেতু এটা অর্থোপেরা নির্দেশক, ফলে অর্থোপেরা আইসোমার তৈরি হবে যদি অতিরিক্ত ক্লোরিন হয়। অর্থ ডাইক্লোরোবেনজিন এবং প্যারা ডাইক্লোরোবেনজিন তৈরি হবে। মনে থাকবে? এটা নোটবুক দিয়ে 1 নম্বর তথ্য মনে রাখবে। 2 নম্বর তথ্য ক্লোরিনেশনে মনে রাখবে, 2 নম্বর তথ্য যদি টলুইন হয়, টলুইন, ঠিক আছে? 2 নম্বর তথ্য মনে রাখবে, টলুইন যদি হয়, টলুইন হলে অর্থোপেরা আইসোমার তৈরি হবে, অর্থোপেরা আইসোমার গঠন। কেন বলো তো? কারণ কি, কারণ টলুইনের CH3 গ্রুপ অর্থোপেরা নির্দেশক। বোঝা গেছে? ফলে আমরা
বেনজিনের ক্লোরিনেশনের মাধ্যমে হ্যালো আয়রিনস তৈরি করতে গিয়ে বেশ কিছু তথ্য পেলাম। বেনজিনের ক্লোরিনেশনে বোঝা গেছে। তাহলে আমরা যদি টোলুইন হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, টোলুইন যেহেতু CH3 গ্রুপটা অর্থোপেরা নির্দেশক, এই গ্রুপটা অর্থোপেরা নির্দেশক, ফলে এর সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটানো হয় অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে সেক্ষেত্রে অর্থোপেরা আইসোমার তৈরি হবে। অর্থ পজিশনের ক্লোরিন ঢুকবে, অর্থোক্লোরোটোলুইন, আর প্যারাক্লোরোটোলুইন তৈরি হবে। যৌগের নামগুলো নিশ্চয়ই বলতে পারবে, অর্থোক্লোরোটোলুইন, প্যারাক্লোরোটোলুইন তৈরি হবে। এই হলো বেনজিন থেকে হ্যালোজেনেশনের ক্লোরিনেশনের বিভিন্ন তথ্য। কি তথ্য পেলাম বলো তো? বেনজিনের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটানো যায় হ্যালোজেন বাহকের উপস্থিতিতে, তাহলে ক্লোরোবেনজিন তৈরি হবে, হ্যালো আয়রিনস। কিন্তু এক্ষেত্রে মনে রাখবে বিক্রিয়াটা কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এবং এই বিক্রিয়া ইলেকট্রোফাইল হলো Cl+, এবং বিক্রিয়াটা যে কৌশলে ঘটে, প্রথমে ইলেকট্রোফাইল তৈরি হয়, ইলেকট্রোফাইল দ্বারা অ্যারোমেটিক বলে আক্রান্ত হয়, কার্বোক্যাটায়ন তৈরি হয়, তারপর প্রোটন নির্গমনের মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত হ্যালো আয়রিনসটা পাই। কিন্তু এই ক্লোরিনেশন মনে রাখবে হ্যালোজেন বাহকের উপস্থিতিতে বেনজিনের ক্লোরিনেশনে যে হ্যালো আয়রিনস ক্লোরোবেনজিন তৈরি হয়, এক্ষেত্রে মনে রাখবে অতিরিক্ত ক্লোরিন হলে বিক্রিয়াটার ফলে কিন্তু অর্থোপেরা আইসোমার তৈরি হবে, কারণ একটা ক্লোরিন প্রবেশ করার পর এটা অর্থোপেরা নির্দেশক, মনে রাখবে কথাটা। ফলে এটা অর্থোপেরা নির্দেশক হওয়ার ফলে অতিরিক্ত ক্লোরিনের উপস্থিতিতে আর একটা ক্লোরিন বেনজিন বলে অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে প্রবেশ করবে, যেহেতু এই গ্রুপটা অর্থোপেরা নির্দেশক। অন্যদিকে আমরা যদি টোলুইনের ক্ষেত্রে এই হ্যালোজেনেশন বিক্রিয়াটা ঘটাতে চাই, হ্যালোজেন বাহকের উপস্থিতিতে টোলুইনের ক্লোরিনেশন, সেক্ষেত্রেও অর্থোপেরা আইসোমার পাওয়া যাবে, কারণ এক্ষেত্রে CH3 গ্রুপটা অর্থোপেরা নির্দেশক। ফলে অর্থোপেরা নির্দেশক হওয়ায় একটা অর্থ আইসোমার, একটা প্যারা আইসোমার তৈরি হবে। এই হলো বেনজিন থেকে হ্যালোজেনেশন তথা ক্লোরিনেশনের মাধ্যমে হ্যালো আয়রিনস প্রস্তুতি। এবার আমরা ব্রোমিনেশনের ক্ষেত্রে যদি দেখি তাহলে একই রকম ঘটনা ঘটবে। আমরা ব্রোমিনেশনের ক্ষেত্রেও সেম পদ্ধতিতে হ্যালো আয়রিনস তৈরি করতে পারি। ব্রোমিনেশন কি করা হবে? এই যে FeBr3, অথবা আমরা তৈরি করতে পারি যেমন অনার্দ্র অ্যালুমিনিয়াম ব্রোমাইড হতে পারে, অ্যালুমিনিয়াম ব্রোমাইড, বা আয়রন হতে পারে। এক্ষেত্রে মনে রাখবে আয়রন হলে কি করে বলো তো, যেমন আয়রন ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে কাঙ্ক্ষিত ফেরিক হ্যালাইডটা তৈরি হয়ে যাবে, এবং সেটা তখন হ্যালোজেন বাহক, হ্যালোজেন ক্যারিয়ার হিসেবে কাজ করবে। সরাসরি আয়রন যদি হয় তাহলে আয়রন হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়া করে হ্যালোজেন বাহক এই যে ফেরিক হ্যালাইডটা তৈরি করে নেবে বিক্রিয়ার মাধ্যমে। ফলে আয়রনকেও আমরা ব্যবহার করতে পারি, মনে থাকবে কথাটা। এবার এক্ষেত্রে যদি আমরা বিক্রিয়াটা দেখি তাহলে সেক্ষেত্রে বিক্রিয়া ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া অনার্দ্র, মনে করো অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া ঘটিয়ে ব্রোমোবেনজিন তৈরি হবে, এবং এক্ষেত্রেও সেম ক্লোরোবেনজিনের মতন ব্রোমোবেনজিনও কিন্তু সেক্ষেত্রে অতিরিক্ত হলে ডাইব্রোমো অর্থাৎ অর্থোপেরা আইসোমার তৈরি হবে। এলো ব্রোমোবেনজিন প্রস্তুতি, ব্রোমিনেশন। আমরা আয়োডিনেশনের ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখব আয়োডিনেশনের ক্ষেত্রে বেশ কিছু তথ্য মনে রাখতে হয়। আয়োডিনেশন আয়োডিনেশনের ক্ষেত্রে মনে রাখবে যে আয়োডিনেশনের ক্ষেত্রে কিন্তু আয়োডিন রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, আয়োডিনের রাসায়নিক সক্রিয়তা কম, আর এর জন্য সরাসরি আয়োডিনেশন করা যায় না। বোঝা গেছে? আয়োডিনেশন যদি করতে চাই সরাসরি কিন্তু আয়োডিনেশন হয় না, কারণ আয়োডিনের রাসায়নিক সক্রিয়তা কম। মনে রাখবে আয়োডিনের রাসায়নিক সক্রিয়তা কম, সরাসরি বিক্রিয়া ঘটানো যায় না, বিক্রিয়া ঘটে না। আর কি হয়, আবার উৎপন্ন HI তীব্র বিজারক, আর তীব্র বিজারক হয় উৎপন্ন যৌগকে কি করে, উৎপন্ন যৌগকে বিজারিত করে, মনে থাকবে, বিজারিত করে। এজন্য কি করা হয়, HNO3 নাইট্রিক অ্যাসিড বা
HiO3 এর উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হয়, উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হয়, মনে থাকবে বিক্রিয়া ঘটানো হয়। ঠিক আছে, এর ফলে কি হবে, HiI2 তে জারিত হয়। আর এক্ষেত্রে I2 জারিত হয় ইলেকট্রোফাইল গঠন করে, ইলেকট্রোফাইল গঠন করে। এই হলো তথ্য। তাহলে আয়োডিনেশনের বেশ কিছু তথ্য আছে, মনে রাখার চেষ্টা করবে যে আয়োডিন রাসায়নিকভাবে তেমন সক্রিয় না হওয়ায় সরাসরি আয়োডিনেশন বিক্রিয়া ঘটানো যায় না। তাছাড়া আয়োডিনেশনের ফলে যে HI তীব্র বিজারক উৎপন্ন, সেটা উৎপন্ন যৌগকে কিন্তু আবার বিজারিত করে দেয়। এই জন্য নাইট্রিক অ্যাসিড বা আয়োডিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটানো হয়। এই সমস্ত জারকের উপস্থিতিতে HiI2 তে জারিত হয়, ফলে উৎপন্ন যৌগ বিজারিত হওয়ার আর সুযোগ থাকে না। আর এই সমস্ত জারক পদার্থের উপস্থিতিতে আয়োডিন আবার কী হয়, ইলেকট্রোফাইল আয়োডিন এটা গঠিত হয় এবং এটা বিক্রিয়া সংঘটিত করে। যেমন বিক্রিয়াটা দেখো, এক্ষেত্রে তো আর কোনো অসুবিধা নাই। এর সাথে যদি আয়োডিনের বিক্রিয়া ঘটানো হয় নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে আয়োডোবেনজিন তৈরি হবে। এইভাবে আয়োডোবেনজিন তৈরি করা হয় নাইট্রিক অ্যাসিড বা আয়োডিক অ্যাসিডের উপস্থিতিতে। সরাসরি আয়োডিনেশন ঘটানো হয় না বেনজিনের, বা সরাসরি আয়োডিনেশনের মাধ্যমে আয়োডোবেনজিন তৈরি করা যায় না। ফ্লোরিনেশনের ক্ষেত্রে যদি বলি, ফ্লোরিনেশন হ্যালোজেনেশনের মধ্যে ফ্লোরিনেশন যদি দেখি, ফ্লোরিনেশনের ক্ষেত্রে যদি দেখি তাহলে সেক্ষেত্রে দেখব এক্ষেত্রে কিন্তু সরাসরি করা হয় না, মনে থাকবে ফ্লোরিনেশন সরাসরি ঘটানো হয় না। কেন? কারণ বিস্ফোরণ ঘটে, বিস্ফোরণ ঘটে। কি হয়? বিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায় না, নিয়ন্ত্রণ করা যায় না। এই হলো ফ্লোরিনেশন, নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে ফ্লোরিনেশনের ক্ষেত্রে মনে রাখবে, ফ্লোরিনেশন সরাসরি বেনজিনের ফ্লোরিনেশন, আবার বলছি সরাসরি বেনজিনের ফ্লোরিনেশন ঘটানো হয় না, কারণ বিক্রিয়ার তীব্রতা এতটাই বেশি থাকে যে সেক্ষেত্রে কিন্তু বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে এবং বিক্রিয়া কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। বোঝা গেছে? তোমরা বলতে পারবে, বলো তো এটার ক্ষেত্রে কি হবে? এটার সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটানো হয় আয়রনের উপস্থিতিতে, তাহলে কি হবে বলো তো এই বিক্রিয়াটাতে? আমরা এবার পরের পদ্ধতিতে চলে যাব। বেনজিনের আমরা দেখলাম বেনজিনের হ্যালোজেনেশনে আমরা ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন তৈরি করতে পারি। ফ্লোরোবেনজিন তৈরি করা যায় না, বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। আমরা আরও অন্য জায়গা থেকে কিন্তু হ্যালোয়ারিন্সগুলো তৈরি করতে পারি। মূলত আজকে হ্যালোয়ারিন্স নিয়ে আমরা গল্প করছি। দেখব বেনজিন ডাইজিনাম ক্লোরাইড থেকে। বেনজিন ডাইজোনিয়াম লবণ থেকে, এই বেনজিন ডাইজিনাম লবণ থেকে আমরা কিন্তু সব ধরনের হ্যালোয়ারিন্স তৈরি করতে পারি। ভীষণ ইম্পর্টেন্ট একটা নাইট্রোজেন গঠিত চ্যাপ্টারে আমরা এটা পড়েছি। নাইট্রোজেন গঠিত চ্যাপ্টারে কিন্তু এই ব্যাপারটা আছে। বেনজিন ডাইজিনাম লবণ থেকে আমরা খুব সহজে ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন সব ধরনের হ্যালোয়ারিন্স তৈরি করতে পারি। বোঝা গেছে? এবং যে বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় সেই বিক্রিয়াটাকে মনে রাখবে। যেমন প্রথম যেটা স্যান্ডমায়ার বিক্রিয়া, স্যান্ডমায়ার খুব ইম্পর্টেন্ট একটা নাম বিক্রিয়া। স্যান্ডমায়ার বিক্রিয়া, বিক্রিয়াটা মনে রাখার চেষ্টা করবে। স্যান্ডমায়ার বিক্রিয়া, বেনজিন ডাইজিনাম ক্লোরাইডে হ্যালোয়ারিন্স কি? এই ক্লোরো বা ব্রোমোবেনজিন, ক্লোরো বা ব্রোমোবেনজিন প্রস্তুতি, মনে থাকবে ব্রোমোবেনজিন প্রস্তুতির বেনজিন ডাইজিনাম লবণ থেকে ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন প্রস্তুতির বিক্রিয়াটাকে বলা হয় স্যান্ডমায়ার বিক্রিয়া। এক্ষেত্রে মনে রাখবে যদি CuCl HCl ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে ক্লোরোবেনজিন হবে। বোঝা গেছে? সেক্ষেত্রে ক্লোরোবেনজিন উৎপন্ন হবে, ক্লোরোবেনজিন।
আর যদি CuBr HBr ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে ব্রোমোবেনজিন প্রাসঙ্গিক হ্যালোজেন হবে, ব্রোমোবেনজিন উৎপন্ন হবে। এই খুব ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু খুব সোজা একটা বিক্রিয়া। যেমন দেখো, যেমন আমরা যদি বেনজিন ডাইজিনাম ক্লোরাইড নিই, ঠিক আছে, এবং বেনজিন ডাইজিনাম ক্লোরাইডের সাথে যদি আমি CuCl আর HCl এর বিক্রিয়া ঘটাই তাহলে ক্লোরোবেনজিন উৎপন্ন হবে। এই খুব সহজে আমরা ক্লোরোবেনজিন যৌগগুলোর নাম নিশ্চয়ই বলতে পারবে। এটা বেনজিন ডাইজিনাম ক্লোরাইড, বেনজিন ডাইজিনাম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন। আমরা একই রকমভাবে ব্রোমোবেনজিন তৈরি করতে পারি। বেনজিন ডাইজিনাম ক্লোরাইড থেকে এই বেনজিন ডাইজিনাম ক্লোরাইডের সাথে যদি CuBr HBr দেওয়া যায় তাহলে ব্রোমোবেনজিন তৈরি হবে। এবং এই বিক্রিয়াটাকে সোজা দেখতে পাচ্ছ কত সহজ, কিন্তু আমরা খুব সহজে ব্রোমোবেনজিন ক্লোরোবেনজিন তৈরি করতে পারি। এবং এই বিক্রিয়াটাকে বলা হয় স্যান্ডমায়ার বিক্রিয়া। মনে থাকবে কথাটা, এভাবে আমরা স্যান্ডমায়ার বিক্রিয়ার সাহায্যে এটা তৈরি করতে পারি। 1 নাম্বার পদ্ধতি। আমরা 2 নাম্বার পদ্ধতিতে চলে যাব। বোঝা গেছে? 2 নাম্বার পদ্ধতি, সেটা আমরা খুব সহজে কি করতে পারি, ফ্লোরোবেনজিন তৈরি করতে পারি বা আয়োডোবেনজিন তৈরি করতে পারি। সেই বিক্রিয়াগুলো আমরা দেখে নেব। এই ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন প্রস্তুতির আরও বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াগুলো মনে রাখার চেষ্টা করবে। এবং নাম বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, মনে থাকবে কথাটা। যেমন রেশিক পদ্ধতি বলে একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিটাকে মনে রাখার চেষ্টা করবে। রেশিক পদ্ধতি। এই রেশিক পদ্ধতিতে আমরা মূলত ক্লোরোবেনজিন প্রস্তুতি, এটা মনে রাখবে, মূলত ক্লোরোবেনজিনের শিল্প প্রস্তুতি বোঝা গেছে কথা থেকে। বেনজিন থেকে কি দ্বারা, HCl প্লাস বায়ু দ্বারা। এই কথা বোঝা গেছে। প্রায় 400 কেলভিন উষ্ণতা। তাহলে বিক্রিয়াটা কি হবে বলো তো? বিভিন্ন তথ্য তো দেওয়াই আছে। বেনজিনের সাথে যদি HCl এর বিক্রিয়া ঘটানো হয়, বায়ুর অক্সিজেন প্রায়, আর অনুঘটক হিসাবে মনে রাখবে, অনুঘটক এক্ষেত্রে ব্যবহার করা হয়, অনুঘটক কিউপ্রিক ক্লোরাইড। তাহলে কিউপ্রিক ক্লোরাইড অনুঘটক, এবং প্রায় 400 কেলভিন উষ্ণতা যদি ক্লোরোবেনজিন পাওয়া যায় বাণিজ্যিকভাবে, অর্থাৎ ক্লোরোবেনজিনের শিল্প প্রস্তুতি হলো এটা। এই পদ্ধতিটাকে বলা হয় রেশিক পদ্ধতি, এবং এই হলো তার স্টেটমেন্ট। খুব সহজে আমরা মনে রাখতে পারি, তাই কিনা বলো? বোঝা গেছে তো? খুব সহজ আছে। তাহলে এই পদ্ধতিটাকে বলা হয় রেশিক পদ্ধতি। আমরা বিভিন্ন পদ্ধতিতে হ্যালো অ্যারেঞ্জ তৈরি করার চেষ্টা করছি, তাই কিনা বলো? এবার আমরা দেখব হ্যালো অ্যারেঞ্জ প্রস্তুতির আর একটা পদ্ধতির কথা, নেম রিয়াকশন। যেহেতু নেম রিয়াকশনগুলো খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে। যেমন গেটারম্যান বিক্রিয়া। নাম শুনেছ? গেটারম্যান বিক্রিয়ার সাহায্যে কিন্তু আমরা বেনজিন ডাইজিনাম ক্লোরাইড থেকে খুব সহজে হ্যালো অ্যারেঞ্জ তৈরি করা যায়। ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন, মূলত এক্ষেত্রে মনে রাখবে ক্লোরো বা ব্রোমোবেনজিন প্রস্তুতির বিক্রিয়া। এটা ব্রোমোবেনজিন তৈরি করা হয় গেটারম্যান বিক্রিয়ার সাহায্যে। বোঝা গেছে? এক্ষেত্রে কপার চূর্ণ আর যদি HCl হয় তাহলে ক্লোরোবেনজিন হবে, আর যদি কপার চূর্ণ আর HBr হয় তাহলে সেক্ষেত্রে ব্রোমোবেনজিন হবে। এই বিক্রিয়াটাকে বলা হয় ব্রোমোবেনজিন। ফলে এই বিক্রিয়াটাকে বলা হয়, মনে রাখার জন্য এই তথ্যগুলো বলে দিচ্ছি একটু করে। এক একটা বিক্রিয়ার এগেনস্টে যদি ছোটো ছোটো গল্প থাকে তাহলে মনে রাখা অনেক সহজ হয়। ফলে আমাকে যে কোনো সময় আমি কিন্তু এটাকে মনে রাখতে পারি। গেটারম্যান বিক্রিয়া, বেনজিন ডাইজিনাম ক্লোরাইড। মনে রাখবে গেটারম্যান বিক্রিয়াটা কি? ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন প্রস্তুতি। কথা থেকে? বেনজিন ডাইজিনাম ক্লোরাইড থেকে। কিভাবে? যদি কপার চূর্ণ আর HCl ব্যবহার করি তাহলে
প্রাসঙ্গিক হ্যালোজেনটা হবে ক্লোরোবেনজিন হবে। যদি কপার চূর্ণ আর HBr ব্যবহার করি তাহলে ব্রোমোবেনজিন হবে। অসুবিধা কিছু নেই তো, ফলে মনে রাখা অনেক সহজ। যেমন দেখো, বেনজিন ডাইজিনাম ক্লোরাইড, একে যদি কপার চূর্ণ আর HCl দেওয়া যায় তাহলে ক্লোরোবেনজিন হবে, ঠিক আছে। কিন্তু আমি যদি বেনজিন ডাইজিনাম ক্লোরাইডের সাথে যদি কপার চূর্ণ আর HBr নিই তাহলে ব্রোমোবেনজিন হবে। এইভাবে আমরা গ্যাটারম্যান বিক্রিয়ার সাহায্যে ক্লোরোবেনজিন বা ব্রোমোবেনজিন তৈরি করতে পারি বেনজিন ডাইজিনাম ক্লোরাইড থেকে। ফলে বেনজিন ডাইজিনাম ক্লোরাইড যৌগটা ভীষণ ইম্পর্টেন্ট বিভিন্ন যৌগ তৈরি করার ক্ষেত্রে। প্রায় সব ধরনেরই যৌগ কিন্তু বেনজিন ডাইজিনাম ক্লোরাইড থেকে তৈরি করা যায়, এবং আমরা যে আজকে হ্যালোয়ারিন্সের প্রস্তুতি পড়ছি এরাও বাদ যায় না। খুব সহজে আমরা ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন তৈরি করতে পারি। আমরা এবার দেখব আয়োডোবেনজিন কী করে তৈরি করা যেতে পারে। আয়োডোবেনজিন প্রস্তুতি খুব উৎকৃষ্ট মানের একটা পদ্ধতি আছে, নেম রিয়াকশন নয় কিন্তু ইম্পর্টেন্ট বিক্রিয়াটা সেটা হলো আয়োডোবেনজিন প্রস্তুতি। আয়োডোবেনজিন প্রস্তুতি আমরা বেনজিন ডাইজিনাম ক্লোরাইড থেকে প্রস্তুতিগুলো পড়ছি, মনে রাখবে ভালো করে। বেনজিন ডাইজিনাম ক্লোরাইড, এই বেনজিন ডাইজিনাম ক্লোরাইড থেকেই কিন্তু সব ধরনের হ্যালোয়ারিন্স তৈরি করছি। ফলে এই মুহূর্তের আলোচনাটা আমাদের আছে বেনজিন ডাইজিনাম হ্যালাইড থেকে হ্যালোয়ারিন্স প্রস্তুতি, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে এর সাথে যদি পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া ঘটানো যায় তাহলে কিন্তু আয়োডোবেনজিন পাওয়া যাবে, এবং এটা আয়োডোবেনজিন প্রস্তুতির একটা উৎকৃষ্ট পদ্ধতি। আয়োডোবেনজিন পাওয়া যাবে সব থেকে ভালো পদ্ধতি, উৎকৃষ্ট পদ্ধতি। আয়োডোবেনজিন প্রস্তুতি এটা একটা উৎকৃষ্ট পদ্ধতি। পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যদি উত্তপ্ত করা হয় বেনজিন ডাইজিনাম ক্লোরাইডের সাথে তাহলে আয়োডোবেনজিন পাওয়া যায়, ঠিক আছে। আমরা ফ্লোরোবেনজিন যদি তৈরি করি তাহলে একটা নেম রিয়াকশন আছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা নেম রিয়াকশন ফ্লোরোবেনজিন প্রস্তুতি। সেটাকে সিমেন বিক্রিয়া বলা হয়। সিমেন বিক্রিয়া, সিমেন বিক্রিয়া কি? ফ্লোরোবেনজিন প্রস্তুতি। কোথা থেকে? বেনজিন ডাইজিনাম ক্লোরাইড থেকে। কি করে বিক্রিয়া ঘটানো হয়? বেনজিন ডাইজিনাম ক্লোরাইডকে ফ্লোরো বলেছি HBr আর তাপ দ্বারা, বেনজিন ডাইজিনাম ক্লোরাইড থেকে। মনে থাকবে কথাটা, বিক্রিয়াটা দেখো। এর সাথে যদি কি তৈরি হবে তাহলে বেনজিন ডাইজিনাম ফ্লোরোবেরেট তৈরি হবে, N2+ BF4-। এবার একে যদি তাপ দেওয়া যায় গ্রুপটা ভেঙে যাবে এবং ফ্লোরোবেনজিন পাওয়া যাবে। এই বিক্রিয়াটাকে সিমেন বিক্রিয়া বলে। খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, ভালো ইম্পর্টেন্ট বিক্রিয়া। কোনো না কোনো সময় কিন্তু এটা বিক্রিয়া পরীক্ষায় থাকবেই। এই বিক্রিয়াটাকে সিমেন বিক্রিয়া বলে। ফলে বেনজিন ডাইজিনাম ক্লোরাইড থেকে আমরা খুব সহজে তৈরি করতে পারি ফ্লোরোবেনজিন। বোঝা গেছে কথাটা, ঠিক আছে। এবার আমরা আর একটা পদ্ধতি দেখব ব্রোমোবেনজিন প্রস্তুতির। ফলে বিভিন্ন জায়গা থেকে, মূলত আমরা বিভিন্ন জায়গা থেকে তাহলে কি পেলাম? বেনজিন ডাইজিনাম ক্লোরাইড থেকে আমরা স্যান্ডমায়ার বিক্রিয়ার সাহায্যে ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন তৈরি করতে পারি। আমরা বেনজিন ডাইজিনাম ক্লোরাইড থেকে আয়োডোবেনজিন তৈরি করতে পারি। বেনজিন ডাইজিনাম ক্লোরাইড থেকে গ্যাটারম্যান বিক্রিয়ার সাহায্যে ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন তৈরি করতে পারি। বেনজিন ডাইজিনাম ক্লোরাইড থেকে সিমেন বিক্রিয়ার সাহায্যে আমরা ফ্লোরোবেনজিন তৈরি করতে পারি। তোমরা বলতে পারবে, বলো তো এটা কি হবে? এটা যদি কপার চূর্ণ আর HBr দেওয়া যায় তাহলে কি হবে বলো তো? উৎপন্ন প্রোডাক্টটা কি হবে? এবার আমরা আর একটা পদ্ধতি পড়ব, নেম রিয়াকশন। নেম রিয়াকশন, এই বিক্রিয়াটা আমরা পড়েছি, আগের ক্লাসে পড়েছি। সেটা হলো হান্স ডিকার বিক্রিয়া।
হান্স ডিকার বিক্রিয়া। পড়েছ নিশ্চয়ই, আগের ক্লাসে আমরা এই বিক্রিয়াটা পেয়েছি, হান্স ডিকার বিক্রিয়া। আজকে আবার এই বিক্রিয়াটা আমরা পড়ব। হান্স ডিকার বিক্রিয়া আজকে আমরা আবার দেখব যে এই বিক্রিয়াটাতে কিভাবে, এটা কার্বক্সিলিক অ্যাসিডের, মনে রাখবে, কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণের বিক্রিয়া। সিলভার লবণের বিক্রিয়া কার সাথে বিক্রিয়া? ব্রোমিন আর কার্বন টেট্রাক্লোরাইডের সঙ্গে। বোঝা গেছে? কি তৈরি হয়? ব্রোমোবেনজিন তৈরি হয়, ব্রোমোবেনজিন গঠন হয়। এবং এক্ষেত্রে কি হয়? কার্বন সংখ্যা হ্রাস পায়। ঠিক আছে, এটা খুব ভালো একটা বিক্রিয়া এবং এই বিক্রিয়াটা আমরা দেখার চেষ্টা করব। আমার কথাটা বোঝা গেছে? খুব সহজে কিন্তু আমরা এই জিনিসটা তৈরি করতে পারি। ঠিক আছে, দেখো, এই কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ, এর সাথে যদি ব্রোমিনের বিক্রিয়া ঘটানো হয়, কার্বন টেট্রাক্লোরাইড মাধ্যমে যদি রিফ্লাক্স করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে? কার্বন সংখ্যা কমে যাবে এবং আমরা এই যে ব্রোমোবেনজিন পাবো। এই বিক্রিয়াটাকে বলা হয় হান্স ডিকার বিক্রিয়া। বিক্রিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বোঝা গেছে আমার কথাটা? এই বিক্রিয়াটাকে হান্স ডিকার বলে। ফলে এভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে হ্যালো অ্যারেঞ্জগুলো তৈরি করতে পারি। বিক্রিয়াগুলো যেহেতু নামে বিক্রিয়াগুলো ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলোকে মনে রাখার চেষ্টা করবে। এই কথা বোঝা গেছে? আমরা এবার চলে যাব বেনজাইলিক হ্যালো অ্যারেঞ্জের বেনজাইলিক হ্যালাইড প্রস্তুতি। বেনজাইলিক হ্যালাইড নিশ্চয়ই তোমাদের জানা আছে। বেনজাইলিক কী জিনিস? আমার কথা বোঝা গেছে? আমরা এবার বেনজাইলিক হ্যালোজেনেশন তৈরি করার চেষ্টা করব বেনজাইলিক হ্যালোজেনেশন দ্বারা। বেনজাইলিক হ্যালোজেনেশন, বেনজাইলিক হ্যালোজেনেশন। তো প্রথমে জানা দরকার বেনজাইলিক হ্যালোজেনেশন। বেনজাইলিক কার্বন, তো বেনজিন বলের পাশের যে কার্বনটা তাকে বেনজাইলিক কার্বন বলে। মনে রাখবে যে অ্যারোমেটিক বলয়ের পাশের কার্বনকে বেনজাইলিক কার্বন বলে। এই ছোট বেনজাইলিক কার্বন বলে। আর বেনজাইলিক হ্যালোজেনেশনে সেই বেনজাইলিক কার্বনে ঘটে। এই বিক্রিয়াগুলো মুক্তমূলক কৌশলে ঘটে। মুক্তমূলক কৌশলে এই সমস্ত বিক্রিয়া ঘটে, মুক্তমূলক কৌশলে ঘটে। আমরা দেখে নিব, এই ছোট্ট স্টেটমেন্ট বলে দিলাম। তাহলে বেনজাইলিক হ্যালোজেনেশন বলতে কোন জায়গাটায় হ্যালোজেনেশন ঘটবে, কোন জায়গার হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে বলো তো? বেনজিন বলের পাশের যে, মনে রাখবে, যেমন এই জায়গায় যদি আমি একটা উদাহরণ হিসাবে লিখে রাখার চেষ্টা করি CH2CH3, মনে থাকবে? তাহলে বেনজাইলিক কার্বন কাকে বলা হবে? এই কার্বনটাকে বেনজাইলিক কার্বন বলা হবে, এটাকে কিন্তু নয়। মনে থাকবে? এইটাকে কিন্তু নয়। বেনজিন বলের পাশের কার্বনটা হলো বেনজাইলিক কার্বন। বোঝা গেছে? ওই জায়গাটাতেই হ্যালোজেনেশন ঘটবে, ওই জায়গার হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে এবং হ্যালোজেন প্রবেশ করবে। আমরা দেখব টলুইনের ক্ষেত্রে, দেখব টলুইনের হ্যালোজেনেশন। বোঝা গেছে? টলুইনের ক্ষেত্রে যদি হ্যালোজেনেশন দেখি তাহলে দেখব এই টলুইনের সাথে যদি হ্যালোজেনেশন দেখি ফুটন্ত অবস্থায়, মনে থাকবে, সূর্যালোক কন্ডিশনের উপর ভিত্তি করে বেনজাইলিক হ্যালোজেনেশন হবে এবং 383 কেলভিন। এই কথা বুঝে গেছি? 383 কেলভিন উষ্ণতায় সূর্যালোকের উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটানো যায় তাহলে বেনজাইলিক পার্শ্ব শৃঙ্খল এই জায়গায় হ্যালোজেনেশনটা হবে, ফলে বেনজাইল ক্লোরাইড উৎপন্ন হবে। আমার কথা বোঝা গেছে? বেনজাইল ক্লোরাইড উৎপন্ন হবে এবং কী হবে? বিক্রিয়াটা ক্রমান্বয়ে চলতে থাকবে এবং বেনজাইলিক
বেঞ্জাইলিক হাইড্রোজেন ক্রমান্বয়ে প্রতিস্থাপিত হবে, Cl দ্বারা প্রতিস্থাপিত হবে। বোঝা গেছে? সে তাহলে কি তৈরি হবে? যেটা তৈরি হলো সেটার সঙ্গে আবার বিক্রিয়া হবে, বেঞ্জাইল ক্লোরাইড এর সাথে আবার বিক্রিয়া হবে, সূর্যালোক 383 কেলভিন তৈরি হবে বেঞ্জাইল ক্লোরাইড। এর নাম বেঞ্জাইল ক্লোরাইড, মনে রাখবে, নাম বেঞ্জাইল ক্লোরাইড। ঠিক আছে, বেঞ্জাইল ক্লোরাইড। এই যৌগটার নাম CaCl2 বেঞ্জাইল ক্লোরাইড। বেঞ্জাইল ক্লোরাইড, বেঞ্জাল, বোঝা গেছে তো? বেঞ্জাইল ক্লোরাইড। আবার এটার সঙ্গে বিক্রিয়া হবে ক্লোরিন, সূর্যালোক, তৈরি হবে বেঞ্জো ট্রাইক্লোরাইড। এইভাবে ক্রমান্বয়ে বিক্রিয়াটা চলবে, CCl3 বেঞ্জো ট্রাইক্লোরাইড। যতক্ষণ অ্যালাইলিক হাইড্রোজেন থাকবে ততক্ষণ বিক্রিয়াটা ক্রমান্বয়ে হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হয়ে টলুইনের বেঞ্জাইলিক হ্যালোজেনেশন বা টলুইনের হ্যালোজেনেশন। বোঝা গেছে আমার কথাটা? এবার আমরা ইথাইল বেঞ্জিনের হ্যালোজেনেশন দেখে নিব। ইথাইল বেঞ্জিনের ক্ষেত্রেও কিন্তু একই রকম ঘটনা ঘটবে। ইথাইল বেঞ্জিন এর ক্ষেত্রে যদি দেখি, দেখো CH2CH3 এর সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটানো হয় সূর্যালোকের উপস্থিতিতে 273 কেলভিন উষ্ণতায়, তাহলে এক্ষেত্রে কিন্তু কি হবে? এই বেঞ্জাইলিক, যেটা বলেছি বেঞ্জাইলিকে কিন্তু হ্যালোজেনেশনটা ঘটবে, ফলে তৈরি হবে এই যৌগটা CHCl CH3। বোঝা গেছে? বিক্রিয়াটা কিন্তু এখানে থেমে থাকবে না, বিক্রিয়াটা চলতেই থাকবে। আবার এর সাথে ক্লোরিনের বিক্রিয়া হবে সূর্যালোকের উপস্থিতিতে, এবং আবার কিন্তু ক্লোরিন এসে ঢুকে যাবে, ফলে এই যৌগগুলো তৈরি হবে। এই যৌগটার নাম যদি বলি, নাম বলতে পারবে? যৌগটার নাম কী হবে বলো তো? এইটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, ফলে 1 নম্বরে ক্লোরিন আছে 1 ক্লোরো, 1 নম্বরে ফিনাইল গ্রুপ আছে 1 ফিনাইল, আর 2টো কার্বন থাকার জন্য ইথেন। এই হলো, এইভাবে নামগুলো বলতে হয়। 1 নম্বর কার্বনে একটা ক্লোরিন আছে 1 ক্লোরো, 1 নম্বরে ফিনাইল বলয়টা আছে 1 ফিনাইল, আর 2টো কার্বন থাকার জন্য ইথেন। একই রকম এটার ক্ষেত্রে 1 নম্বরে 2টো ক্লোরিন আছে 1 ডাইক্লোরো, 1 ফিনাইল, ইথেন। এইভাবে নামগুলো বলা হয়। এই হলো ইথাইল বেঞ্জিনের বেঞ্জাইলিক হ্যালোজেনেশন। এই জায়গাটাতে কিন্তু হবে না, মনে রাখবে, এই জায়গাটাতে হ্যালোজেনেশনটা হবে না, হ্যালোজেনেশনটা হবে বেঞ্জাইলিক কার্বনে। আমার কথা বোঝা গেছে? আমরা এই বেঞ্জাইলিক হ্যালোজেনেশন আবার এই কন্ডিশন ছাড়াও অন্য কন্ডিশনে ঘটাতে পারি। বেঞ্জাইলিক হ্যালোজেনেশন সালফিউরিল ক্লোরাইড দ্বারাও ক্লোরিনেশন করানো যেতে পারে, যেমন ClC দ্বারা, এটা দিয়ে সালফিউরিল ক্লোরাইড দিয়েও আমরা ঘটাতে পারি। বোঝা গেছে? যেমন আমরা যদি টলুইন নিই, টলুইনের ক্ষেত্রে এটা ঘটানো যেতে পারে, যেমন টলুইন এর সাথে যদি সালফিউরিল ক্লোরাইডের বিক্রিয়া ঘটানো হয় সূর্যালোকের উপস্থিতিতে, মাথায় কথাটা, অর্থাৎ আলোর উপস্থিতিতে, এবং সামান্য পারঅক্সাইড হবে, আর প্রায় 475 কেলভিন, তাহলে সেক্ষেত্রে কিন্তু বেঞ্জাইল ক্লোরাইড উৎপন্ন হবে। এইভাবে আমরা কিন্তু সালফিউরিল ক্লোরাইড দিয়েও আমরা বেঞ্জাইলেশন বিক্রিয়া ঘটাতে পারি, মনে থাকবে। আমরা আবার কি করতে পারি? আবার NBS, N ব্রোমোসাক্সিনামাইড, নিশ্চয় মনে আছে, NBS দ্বারাও ব্রোমিনেশন করাতে পারি। NBS দ্বারা, N ব্রোমোসাক্সিনামাইড দ্বারা, যেমন ইথাইল বেঞ্জিনের ক্ষেত্রে করা হয়। ইথাইল বেঞ্জিন CH2CH3 একে যদি NBS দেওয়া যায়, সেই সঙ্গে সূর্যালোক বা তাপ, মনে থাকবে কথাটা,
আর এক্ষেত্রে মনে রাখবে যে পার অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটানো হয়। পার অক্সাইড তাহলে সেক্ষেত্রে কি হবে, ব্রোমিনেশনটা কিন্তু অ্যালাইলিক পজিশনে হবে, অর্থাৎ এই জায়গাটাতে হবে। এই বোঝা গেছে। এইটা হলো এন ব্রোমো সাকসিনামাইড দ্বারা যদি আমরা বিক্রিয়া ঘটাই তাহলে এটা হবে, এবং সালফিউরিক ক্লোরাইড দ্বারা বিক্রিয়া ঘটালে এটা হবে। এবং এই মুহূর্তে যে আলোচনাটা আমরা করছি সেটা হলো বেনজাইলিক হ্যালোজেনেশন। কি পেলাম? বেনজাইলিক হ্যালোজেনেশন। প্রথমে জানা দরকার বেনজাইলিক কার্বন বলতে কোন কার্বনটাকে বোঝায়। বেনজিন বলয়ের যে বলয়ের অ্যারোমেটিক বলয়ের পাশের কার্বনটাকে বেনজাইলিক কার্বন বলে, এটাকে কিন্তু নয়। এবং এই ঘটনাগুলো মুক্তমূলক কৌশলে ঘটে, বোঝা গেছে। এবং এক্ষেত্রে আমরা যদি টলোইনের বলি তাহলে টলোইনের ক্ষেত্রে বেনজাইল ক্লোরাইড, এবং ক্রমান্বয়ে হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হবে। ক্রমান্বয়ে হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হতে হতে বেনজাইল ক্লোরাইড বেনজো ট্রাইক্লোরাইড উৎপন্ন হবে। ইথাইল বেনজিনের ক্ষেত্রে কিন্তু অ্যালাইলিক বেনজিন প্রতিস্থাপিত হবে। আমরা এই ধরনের বেনজাইলিক প্রতিস্থাপনগুলো আমরা সালফিউরিক ক্লোরাইডের উপস্থিতিতেও ঘটাতে পারি, এন ব্রোমো সাকসিনামাইডের উপস্থিতিতেও ঘটাতে পারি। তোমরা বলতে পারবে তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে কি উৎপন্ন হবে বলো তো? আমরা যদি এই বিক্রিয়াটার কথা বলি, যেমন CH2CH3, ঠিক আছে। এর সাথে যদি আমি সালফুর SO2Cl2 বিক্রিয়া ঘটাই, আর পার অক্সাইড দেওয়া হলো আর তাপ দেওয়া হলো, তাহলে কি হবে বলো তো? এই হলো আজকের আলোচনা। নিশ্চয়ই বোঝা গেছে আমরা হ্যালো অ্যারেঞ্জগুলো বলতে কি বুঝি, হ্যালো অ্যারেঞ্জগুলোর নামকরণ কিভাবে হওয়া উচিত, প্রচলিত নাম, ইউপ্যাক পদ্ধতি। সেই জন্য বিভিন্ন জায়গা থেকে হ্যালো অ্যারেঞ্জ প্রস্তুতির বিভিন্ন ধরনের নাম, বিক্রিয়াগুলো যে আমরা পেলাম, নেম রিয়াকশনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সেই নেম রিয়াকশনগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে। হান্স ডিকার বিক্রিয়া, সেই সঙ্গে গ্যাটারম্যান বিক্রিয়া, স্যান্ডমায়ার বিক্রিয়া ইত্যাদিতে বিক্রিয়াগুলো, এ বিষয়ে তোমাদের সঠিক ধারণা তৈরি হবে। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবে, শেয়ার করবে। আর আজকে এই পর্যন্তই।